আমন্ত্রণ সকাল ৯টার নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের পেজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শুক্রবার রাত 9:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্ব নির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে 11 জানুয়ারির তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপির মহাসচিব এ তথ্য জানান। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এর পরের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এই সিদ্ধান্তটি হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে একে অপরের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। তারা শুক্রবার শেষ দিনে নির্বাচন কমিশনে এই পাল্টাপাল্টি আপিল আবেদন করেন। কুমিল্লা 4 আসনে তারা একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। যদিও মঞ্জুরুলের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা বৃহস্পতিবার চেম্বার আদালত স্থগিত করেন। এর ফলে তার প্রার্থিতা আরও বৈধ থাকছে না। তবে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় বিএনপির এই প্রার্থী দাবি করেন, ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে যেসব খবর প্রচার হচ্ছে তা সঠিক নয়। এ সময় তার আইনজীবী সাইফুল্লাহ মামুন জানান, এ নিয়ে রোববার আপিল করা হবে। মঞ্জুরুলের এই আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাতকে এরই মধ্যে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভির মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদি এই আদেশ দেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের আদালত থেকে পুলিশ সুপার বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা যায়, গত 25 ডিসেম্বর সুরভিকে গ্রেফতার করা হয়। 28 ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে জামিন আবেদন করা হলেও জামিন অযোগ্য ধারায় মামলা থাকায় আবেদনটির নামঞ্জুর করা হয়। পরদিন 29 ডিসেম্বর 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হলে শুনানির তারিখ নির্ধারণ করা হয় 31 ডিসেম্বর। তবে সরকারি ছুটি ও এক আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি পিছিয়ে 5 জানুয়ারি অনুষ্ঠিত হয়।
আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসৎ উপায় অবলম্বনের অভিযোগে নারীসহ 52 পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল 3টা থেকে 4:30 পর্যন্ত 1.5 ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ সময় আটক পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইস সহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশের 61 জেলার মতো গাইবান্ধায়ও 43টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রের মধ্যে 24টি কেন্দ্র থেকে মোট 49 জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি 11 জন পরীক্ষার্থী আটক হন গাইবান্ধার সদর উপজেলার কুপতলা আব্দুল কাইয়ুম হাই স্কুল কেন্দ্র থেকে। আটকদের অনেকের কানের ভেতর থেকে ডিভাইস বের করার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস রাত 8:30টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় জেলার 24টি পরীক্ষা কেন্দ্র থেকে 52 জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ডিভাইস সহ পাওয়া গেছে। আটকদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছেন। কিশোরগঞ্জ জেলা শহরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রেস্টুরেন্টে যাওয়ার পথে আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ 10 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার বিকেল 3:45টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় খান টাওয়ারের অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের বাসিন্দা এই বরপক্ষ বৃহস্পতিবার কিশোরগঞ্জের এই হোটেলে এসে ওঠেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের শহীদী মসজিদে বিয়ের কাজ সম্পন্ন হয়। এরপর মধ্যাহ্নভোজের জন্য নির্ধারিত রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে নামার সময় তারা লিফটে ওঠেন, কিন্তু 6 জন ধারণ ক্ষমতার লিফটে 10 জন ওঠায় অতিরিক্ত ওজনের কারণে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে লক হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে লিফটটি উপরে তোলার চেষ্টা ব্যর্থ হলে পরে নিচতলার লিফট সংলগ্ন দেয়াল ভেঙে একে একে সবাইকে উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিফটে আটকে পড়া 10 জনকে নিরাপদে উদ্ধার করা হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। এই মুহূর্তে ইরান যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের একটা ভয়ঙ্কর মোড়ে। রাজপথে জনতার গর্জন আর ক্ষমতার অলিন্দে আতঙ্ক। ইন্টারনেট বন্ধ, শহর অন্ধকারে, তবুও থামেনি বিক্ষোভের আগুন। যে শাসন ব্যবস্থা 4 দশক ধরে অটল বলে মনে হতো, আজ তা কাঁপছে সাধারণ মানুষের ক্ষোভে। প্রতীক ভাঙছে, ভয় ভাঙছে নীরবতার দেয়ালও। প্রশ্ন একটাই, এটা কি শুধু আরেকটি দমন নিপীড়নের অধ্যায়, নাকি ইরানের ইতিহাসে আসন্ন কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যে সিংহাসন একসময় অটল বলে মনে হতো, আজ তা কাঁপছে মানুষের ক্ষোভের ধাক্কায়। রাত নামলেই ইরানের শহরগুলো যেন রূপ নেয় এক অচেনা অন্ধকারে। ইন্টারনেট নেই, মোবাইল নেটওয়ার্ক নিস্তব্ধ, তবুও থেমে নেই জনতার গর্জন। গুলির শব্দে আকাশ কাঁপলেও রাস্তায় মানুষের ঢল কমছে না। প্রশ্ন উঠছে, 4 দশকের লৌহ শাসনের শেষ কি তবে শুরু হয়ে গেছে? ইরানি মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন থেকে জন্ম নেয়া এই বিক্ষোভ 12 দিন ধরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তেহরান, মাশহাদ, ইস্পাহান, 31টি প্রদেশের শতাধিক শহর এখন অগ্নিগর্ভ। বিক্ষোভকারীরা পুড়িয়ে দিচ্ছে রাষ্ট্রীয় ভবন, গভর্নর অফিস থেকে শুরু করে পুলিশের মোটরসাইকেল পর্যন্ত। আগুন ধরানো হয়েছে সর্বোচ্চ নেতার ছবিতেও। রাজপথে স্লোগান, চোখে প্রতিশোধের আগুন। ফার্স প্রদেশে ভেঙে ফেলা হয়েছে কাসেম সোলাইমানির ভাস্কর্য, যা এক সময় ছিল রাষ্ট্রীয় শক্তির প্রতীক।
সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন এক উন্মাদনা। কিন্তু ঠিক তখনই দেশ জুড়ে নেমে আসে ইন্টারনেট ব্ল্যাকআউট। অন্ধকারে ঢেকে যায় পুরো ইরান। এই 12 দিনে প্রাণ গেছে অন্তত 42 জনের, গ্রেফতার হয়েছেন 2000-এরও বেশি। এরই মধ্যে ওয়াশিংটন থেকে হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের হত্যার প্রমাণ পেলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে। পাল্টা কৌশলে আলোচনার ইঙ্গিত দিচ্ছে তেহরান। O ministro das Relações Exteriores disse que o Irã está pronto. আর সবচেয়ে রহস্যজনক খবর, খামেনির প্ল্যান বি। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে মস্কোতে পালানোর প্রস্তুতি নিচ্ছে শীর্ষ নেতৃত্ব। রাশিয়ার কার্গো বিমানে করে সরানো হচ্ছে স্বর্ণ, জড়ো করা হচ্ছে নগদ অর্থ। বিশ্লেষকদের শঙ্কা আরো ভয়ঙ্কর। যদি নিরাপত্তা বাহিনীর একটি অংশ সরে দাঁড়ায়, তবে ইতিহাসের সবচেয়ে বড় মোড় নিতে পারে ইরান। এখন প্রশ্ন হলো, ইরানের এই আগুন কি থামবে, নাকি সবকিছু পুড়িয়ে শেষ করে দেবে? তুষার ইসলাম, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শেষ ওভারে রংপুর রাইডার্সের দরকার 15 রান। স্ট্রাইকে 15 বলে 24 করা মারকুটে খুশদিল শাহ। হাসান মাহমুদ প্রথম ওভারেই ফেরালেন তাকে। ওই ওভারে আরও 2 উইকেট নিলেন নোয়াখালী পেসার। টান টান উত্তেজনার ম্যাচে 9 রানের দারুণ এক জয় পেল নোয়াখালী এক্সপ্রেস। সপ্তম ম্যাচে এসে অবশেষে প্রথম জয় ধরা দিয়েছে নোয়াখালীর। রংপুরের এটি দ্বিতীয় হার। লক্ষ্য ছিল মোটে 149 রানের। একে খুশদিল ছাড়া রংপুরের কোনো ব্যাটারি টি-20-র চাহিদা মেটাতে পারেনি। তাওহিদ হৃদয় 28 বলে 29 আর ইফতেখার আহমেদ 31 বলে করেন 37। হাসান মাহমুদ 26 রানের বিনিময়ে নেন 4 উইকেট। 2 উইকেট শিকার জহির খানের। এর আগে পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 66 রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। দুরন্ত সূচনার পর আশাই করা হয়েছিল বড় সংগ্রহ দাঁড় করাবে হারতে হারতে বিপর্যস্ত ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরীর হ্যাটট্রিকে শেষ পর্যন্ত 148 রানে হতে হয়েছে অল আউট। রংপুরের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামা নোয়াখালীর উদ্বোধনী জুটিতে যোগ হয় 25 রান। মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হওয়ার আগে শাহাদাত হোসেন দীপু করেন 8 বলে 14। 3-4 ইনিংসের ভালো শুরুই করেছিলেন, কিন্তু এগোতে পারেননি সামনে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল।